প্রিয় দর্শক, স্বাগতম যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ এবং বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব চলমান পরিস্থিতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই রাজ্জাকী ভাইকে দিয়ে। রাজ্জাকী ভাই, আওয়ামী লীগ সরকারের পতনের পর এক সপ্তাহ পর আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দুই মন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনের নামে আজকে হত্যা মামলা দায়ের হয়েছে। আবু সাইদ হত্যা মামলা, যেটা বসিলাতে ঘটনাটি ঘটেছিল, এক ব্যবসায়ী মামলাটি করেছেন। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক এবং বাংলা ভিশনের যত দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা। দেখেন, মামলা তো হওয়াটা খুবই স্বাভাবিক, এটা তো খুবই স্বাভাবিক ঘটনা যে মামলাটা হইল। এবং সবচেয়ে বড় কথা হলো যে মামলা করতে পারার যে সুযোগটা, সেটা কিন্তু হাসিনা যদি আরও 10 বছর থাকতো এই মামলাগুলো হতো না। এই যে আজকে যে মামলাটা হইলো মোহাম্মদপুর থানায় এফআইআর হইলো, এফআইআর না, ইনফ্যাক্ট থানায় মামলা হয়েছে, সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করার জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজা চৌধুরী সাহেব বলছেন। এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসামি আছেন, তারপরে আইজিপি আছেন, তারপরে কি বলে এডিশনাল আইজিপি আছেন হারুন সাহেব, ডিএমপি কমিশনার। ফ্যাক্ট, আমি জানি না মামলায় কি হবে, বাট খুব জাস্টিফাইড। এবং বাংলাদেশটা এমন একটা জায়গায় গেছে, এরা যে আসামি কেন বলি, আপনি যখন একজন প্রধানমন্ত্রী পলাতক হবেন, একজন শাসক পলাতক হওয়ার পর আমরা দেখি নাই যে অ্যাপেলেট ডিভিশনের বিচারপতিরা পলাতক হয়ে যায়, হাইকোর্ট ডিভিশনের বিচারপতিরা পলাতক হয়ে যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পলাতক হয়ে যায়, পুলিশ পার্সোনাল পলাতক হয়ে যায়। তার মানে কি ভাইস ভার্সা ছিল? নট দ্যাট শুধুই সরকার বলছে আর করছে। কারণ আপনি তো অমানবিক অর্ডার পালন করবেন না, আইনে আছে, সংবিধানে বলা আছে, তাহলে আপনি পালন করছেন কেন? এখন কোনো সন্দেহ নাই যে তারা আসামি। কারণ আমি আজকে একটা কনভারসেশন দেখলাম, কোন ভিডিও ফুটেজে দেখাচ্ছে, বলতেছে গলি ঢুকাইছি 3টা, গুলি বের হয়েছে একটা, মারা গেছে একটা, বাকি 2টা বের হয় নাই। আসাদুজ্জামান কামাল সাহেবকে দেখাচ্ছেন একজন পুলিশ। তার মানে যন্ত্রটাই গন্ডগোল, মানে ওইটাই মিন করতেছে। তো এই যদি হয় পরিষ্কার চিহ্ন, এখন মামলায় কী হবে তা জানি না, কিন্তু এই মামলা আমলে নেয়া, ওয়ারেন্ট দেওয়া খুবই জাস্টিফাইড এবং যৌক্তিক বলে আমি মনে করি। শুধু তাই না, আপনি দেখেন এরা যে কত মানসিক বিকারগ্রস্ত ছিল কেন বলি। দেখেন, আপনি একটা লোকের মৃত্যুদণ্ড দিচ্ছেন, যেমন গোলাম আজম সাহেব, নর্মাল মৃত্যু তার, কিন্তু তার ছেলে কিন্তু 14টা বৎসর আয়নাঘরে ছিল। ওর নাম কি, মীর কাসেমের ছেলে আরমান, 8 বছর না 9 বছর। আপনি মানসিক বিকারগ্রস্ত যদি না হন, একটা লোকের কেন আপনি এখানে আটকে রাখছেন? আর আজকে আন্দোলন যেটা হয়েছে, যে আন্দোলনের ফসল আজকে ধরেন একটা ক্যাবিনেট গঠন হয়েছে, যেভাবেই হোক, সেটা প্রসঙ্গে পরে বলবো যেটা টাইম কম। সেই ক্যাবিনেটটার ভিতরে যারা আন্দোলনকারী হিসাবে যাদেরকে রিপ্রেজেন্ট করতেছে আন্দোলনের, এই সরকারটা তো বাই প্রোডাক্ট অফ দিস বিপ্লব যাকে বলে, এই বিপ্লবটার বাই প্রোডাক্ট হলে এই সরকারটা। এখন এই সরকারে বৈধতার প্রশ্ন উঠছে, এমন কথা উঠছে অলরেডি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই সরকার কেবল হয়েছে, আমি সময় দিতে চাই। বৈধতার প্রশ্নটা অবান্তর কেন বলি, প্রধান বিচারপতি বলছে এরকম ক্রাইসিসে এইরকম গভর্নমেন্ট হতে পারে, তার ভিত্তিতে রাষ্ট্রপতি তাদেরকে ওথ দিছে। সুতরাং এই সরকার নিয়ে কোনো বৈধতার প্রশ্ন আর আসতে পারে না। দ্বিতীয় কথা, মানুষ সবাই বলে যেটা বিরোধী দল নাই, একতরফা করতে পারে সব। বিরোধী দলও আছে। বিরোধী দল কারা? উনি বিরোধী দল, আমি বিরোধী দল, মিডিয়া পার্সোনাল, ইলেকট্রনিক মিডিয়া, বাক স্বাধীনতা দেন, সেগুলো আপনার বিরোধী দল। এই সব কিছু মিলে যদি হয়, মনে করি এই যে মামলাটা হয়েছে, এটার অবশ্যই এটা আগায় নিতে হবে। কারণ আপনার একটা মানুষের জীবন 10টা পদ্মা ব্রিজের চেয়ে মূল্যবান যদি আপনার ভিতরে মানবতাবোধ থাকে। আর মানবতাবোধ যদি না থাকে, তবে এই বিগত সরকার যেটা চলে গেছে, আমার তার সমস্ত অ্যাক্টিভিটি একত্রে যদি আমি বলি, সে মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ ছিল লম্বা সময় দেশের ক্ষমতায়। আসবো আপনার শরীফ ভাই, বাকি যারা গণহত্যার সাথে জড়িত, আমরা তো 7 জনের নামে মাত্র মামলা হলো, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য কি করা উচিত? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকের শুভেচ্ছা। কয়েকদিন আগে আমাদের একটা বন্ধু, ওই আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, ওর নাম হচ্ছে আফতাবুল হক বিশু। সে একটা পোস্ট দিয়েছে এবং সেখানে সে লিখেছে, আমরা জান এবং মাল, জান মালটাকে একসাথে বলি, আমরা কখনোই মাল এবং জান বলি না। অর্থাৎ মানুষের জীবনটা হচ্ছে সবার আগে। আমরা এই আন্দোলনের সময় জানমাল বলি, অর্থাৎ একটা জীবনের, আপনি যেখানে শেষ করলেন আমি সেখান থেকে বলি, একটা জীবন কিন্তু সব থেকে মূল্যবান।
এবং এই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে যে রাস্তায় নেমেছিল তাদের একটা বিরাট অংশের মানুষকে আপনি কোনোভাবে থামাতে না পেরে নিষ্ঠুরভাবে এবং খুব পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায়, আমি তো মনে করি যে আজকে একটা ভিডিও আপনারা দেখছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে কয়েকজন পুলিশ কর্মকর্তা বলছে যে স্যার গুলি করি একজন মরে, একজন আহত হয়, আর বাকিরা কেউ সরে না। স্যার এইটাই হচ্ছে সব থেকে ঝুঁকিপূর্ণ। একটা মামলা হয়েছে, আমি এই জায়গাটায় খুব সতর্কতা অবলম্বন করার জন্য বলবো, এই সরকারের সময় সব থেকে বড় যে চ্যালেঞ্জের জায়গাটা সেটা হলো যে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার করা। আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি যে হত্যাকাণ্ডগুলোকে বিভিন্ন জায়গা থেকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করার কারণে অনেক সময় মামলা তৈরি করা, মামলার গ্রাউন্ড তৈরি করা, এই জায়গাটায় কতগুলো সমস্যা দেখা দেয় পরবর্তীকালে বিচার নিশ্চিত করার ক্ষেত্রে। আমি চাই যে রাষ্ট্রবাদী হয়ে প্রত্যেকটা ঘটনার মামলাটা করুক, তাহলে এই কাজটা, বিচারটাকে নিশ্চিত করার জন্য অনেকটা গুছিয়ে আপনি কাজটি করতে পারবেন। আমাদের এই যে মামলাগুলো হবে, এফআইআর যেগুলো হবে, তাতে যাতে কোনো রকমের কোনো ভুল ত্রুটি না থাকে। আমাদের এখানে অতি উৎসাহী কতগুলো লোক কিন্তু মাঝে মধ্যে ঢুকে পড়ে। আজকে আমি আসার সময় দেখছিলাম অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আজকে একটা রিট করেছেন এই আন্দোলনে, এই বিস্ফোরণে, গণ অভ্যুত্থানে যে শিশুরা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আমি মামলাটাকে ইতিবাচক ভাবি, কিন্তু একই সাথে যিনি রিটটি করেছেন তাকে নিয়ে আমার অজস্র প্রশ্ন আছে। কারণ তিনি এই যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, গত যে ডামির যে নির্বাচন, তার বৈধতা দেওয়ার জন্য যারা ভূমিকা রেখেছিল তার মধ্যে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার একজন। সুতরাং এই যে সুযোগটি এসেছে, বাজারে আগুন লেগেছে, এই সুযোগে একটু আলু পোড়া দিয়ে আমি আবার একটু ওই যে আমার যে হারানো যে জায়গাটা ফিরে পাওয়ার যে প্রবণতা, হিরো হওয়ার যে প্রবণতা, গায়ের দুর্গন্ধ সেটি মুছে ফেলার যে প্রবণতা, এই সুযোগটা যেন কেউ না পায়। আমরা এই রকমের যারা আছে, আপনি হত্যাকাণ্ডের কথা বলেছেন, অবশ্যই এই সরকার, আগের যে সরকার ছিল তারা হত্যাকাণ্ডের বিচারের জন্য সুযোগটা তাদের হাতে ছিল। আবু সাইদ হত্যাকাণ্ডের পরে আমরা দেখলাম একজন শিশুকে আসামি করে তাকে জেলে ঢুকানো হলো। অর্থাৎ আপনি শুধু একজন মানুষকে মারলেনই না, সেই হত্যাকাণ্ডকে ডাইভার্ট করার জন্য, তার ভেতর থেকে সুবিধা নেওয়ার জন্য আপনি সেকেন্ড একটা জজ মিয়াকে সামনে নিয়ে আসলেন। আমি মনে করি যে রাজনৈতিক সরকারের সময়ে এই ধরনের ঘটনা ঘটুক না কেন, এক্স না ওয়াই, এটি আমরা দেখব না। আমরা মনে করি যে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, আমরা আমাদের নিজস্ব পুলিশ বাহিনী যদি তদন্ত করে না পারে, অবশ্যই আন্তর্জাতিক সহযোগিতা লাগবে এবং প্রত্যেককে যারা অভিযুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। একটা বিরতি নিয়ে এসে, প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি খানিক পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে। ফিরছি আলোচনা, যাচ্ছি রাজ্জাক ভাইয়ের কাছে। রাজ্জাক ভাই, আওয়ামী লীগ তো নিজেদেরকে খুব শক্তিশালী বলে দাবি করতো, শক্তিশালী সরকার বলে দাবি করত। এই যে পতন হলো, আসলে এটা কেন পতন হলো এত শক্তিশালী সরকারের? এটা তো সহজ সরল ভাষায় এক লাইনে বলতে গেলে অহংকার পতনের মূল। সীমাহীন অহংকার, আকাশচুম্বী অহংকার। আর যদি ভদ্র ভাষায় বলতে চান যে আপনার বিন্দুমাত্র স্বচ্ছতা যদি জীবনে না থাকে, তখন আপনার ধ্বংস অনিবার্য। সেই জায়গাটায় সে চলে গেছে। আমি একটু আগে বলছি যে সে মানসিক বিকারগ্রস্ত ছিল। তা নাহলে আপনার লাশের পর লাশ পড়তেছে। তারপর সে এমনও শুনছি যাদেরকে 45 মিনিট সময় দেওয়ার আগে নাকি বলছে, আমি তোমাদেরকে এই প্রমোশন দিলাম, এই জায়গায় বসালাম, ওই জায়গায় বসালাম, আজকে তোমরা, মানে তার কথা আরও গুলি মারতে হবে। ওই মতিউর রহমান রিন্টু একটা বই লিখছিল, আমার ফাঁসি চাই। সেটার ভিতরে আমরা পাইছিলাম, সেই বইটা বোধহয় এখন পাবলিশ হচ্ছে আবার বাজারে। সেখানে পাইছিলেন যে ডেড বডির কথা শুনলে তার কাছে ভালো লাগতো এবং ভালো খাবার দাবার খাইতে, এরকম কথা শোনা যায়। যাই হোক, সেটা পুস্তকে লিখছে। এখন এই যে পালাইতেছে কেন, পালাইলো কেন, সেখানে সে নিজে জানে, তার আমল নামাটা সে জানে, যার জন্য কোনো উপায় নাই। কমান্ড যখন ফেল করে, কমান্ড কিন্তু এমন কোনো ওজন না, কমান্ডটা ফেল করলেই আপনি ফেল। ওই যে আর্মি চিফ বলছে, এই জন্য আমি এক টকশোতে বলছিলাম, আলটিমেটলি কিন্তু ফেল করতে হবে প্রশাসন যদি রিফিউজ করে, নাহলে সে আরও ডেড বডি ফেলতো।
এবং ওই দিনের যে আন্দোলনের যে পরিস্থিতি ছিল, আমার কাছে 20,000 ডেড বডি পড়লো, তাহলে সেই ডেড বডি টপ খেয়ে যাইতো। তাদের আক্রোশটা ওইভাবে, আক্রোশ বলবো না ঠিক, শক্তি মানে মানে কি বলে, ব্যথাটাকে শক্তিতে রূপান্তরিত করছে। তারা পাশের ভাইকে ফেলে যায়নি, মানে এটা একটা মারাত্মক ব্যাপার। আপনি যদি 71 সালের যুদ্ধের সাথে এই যুদ্ধের কল্পনা করেন, 71 সালের যুদ্ধটা কিন্তু ছিল পশ্চিম পাকিস্তানের লোক বুলেট মারলো, বোমা মারলো আমাদের নিরস্ত্র লোকের উপরে, পাশে এসে ভারত দাঁড়াইলো, তখন তারা কিন্তু সশস্ত্র ছিল। কিন্তু আজকে এরা যে আন্দোলনটা করলো, পিওর তারা নিরস্ত্র, এবং নিরস্ত্রের উপরে কিন্তু অস্ত্র পড়লো। এই যে পরিমাণ অস্ত্র আর্মি পুলিশের কাছে আছে, তাতে 18 কোটি লোকই মারা সম্ভব। অর্থাৎ কারো সাহায্য ছাড়া শুধুমাত্র তারা তাদের শোককে শক্তিতে রূপান্তরিত করে আজকে এই বিজয় লাভ করছে। এবং এই মুক্তিযুদ্ধের যে বিজয়, ডক্টর ইউনূস ওভারসিজের দেশে আসার আগেই বলছে এটাকে বলা যায় দ্বিতীয় বিজয় কিংবা দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, হোয়াট এভার ইট ইজ। এইটা যদি আমরা বলি তাহলে কি হয়, এই মুক্তিযুদ্ধের জন্য এই দেশবাসী এখন কারো কাছে ঋণী না। আগের মুক্তিযুদ্ধের ব্যাপারে কিন্তু ঋণী ছিল, কিন্তু আজকের যে মুক্তিযুদ্ধটা হয়েছে সে ব্যাপারে কিন্তু কেউ ঋণী না। সেজন্য ইউনূস সাহেবকে প্রশ্ন করা হইলো যে বঙ্গবন্ধুর স্ট্যাচু করা হচ্ছে, এটা সঠিক কিনা। সে বলছে যে বঙ্গবন্ধুর স্ট্যাচু যে ডিস্ট্রয় করতেছে, এটার দায় তো যারা করছে তাদের নয়, এটার দায় হচ্ছে শেখ হাসিনার। অর্থাৎ শেখ হাসিনার প্রতি মানুষের ক্রোধ এই পরিমাণ হয়েছে যে ক্রোধটা তাকে পাইলে একরকম ক্রোধটার বহিঃপ্রকাশ, না পাওয়ায় শিফট হয়ে গেছে। এখানে পাইলে কি হইতো আল্লাহ পাক জানে, যেহেতু পায় নাই ক্রোধটা শিফট হয়ে গেছে ওইখানে। ইভেন আমি ইন্ডিয়ার চ্যানেল দেখতেছিলাম, দিল্লি বেস বোধহয় সম্ভবত, সেখানে বলতেছে, একজনের প্রশ্ন করা হয়েছে যে হোয়াট এভার দ্য ফিউচার অফ শেখ হাসিনা। ইনি কে, তার নামও বলি, তার নাম পঙ্কজ শরণ, আমাদের বাংলাদেশ হাইকমিশনার ছিল, এবং সেটা চ্যানেলে বলতেছে যে এন্ড অফ রোড ফর বোথ শেখ হাসিনা অ্যান্ড খালেদা জিয়া। আমি নিজে দেখেছি সেই ইন্টারভিউটা। অর্থাৎ রাজনীতি তারা এমন জায়গায় গেছেন, তার এন্ড অফ রোড হয়ে গেছে সেই জায়গাটাতে। শুধু তাই না, আরেকটা ইয়েতে দেখলাম বলতেছে মুজিবুর রহমান ইজ বিয়ারিং দ্য সিনস অফ শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনার অপকর্ম বা পাপের মাত্রাটা এত হয়েছে যেটা আজকে বহন করতেছে বঙ্গবন্ধুকে, এবং বঙ্গবন্ধু অ্যালাইভ, জীবিত ছিল মানুষের মাঝে, এবং সেটাকে উনি ধ্বংস করে গেলেন। পাশাপাশি যদি আরেকটা জিনিস বলি আপনাকে, এই প্রজন্ম কি শিখলো, যে ছেলেটা 2008 সালে যার বয়স 7, 8, 9 বছর বা 10 বছর, সে কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস পড়ছে, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ছে। তারপরে 14 থেকে যখন 14তে আসার মানে তার বয়স তখন কত, আরও 12, 13, 14 হইল। তখন থেকে এই আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটিস তারা দেখলো 24 সাল পর্যন্ত, তাতে এই বাচ্চাগুলার কাছে 8, 10, 12 বছরের বাচ্চা বা 15 বছরের, তাদের কাছে শেখ হাসিনার ভয়ঙ্কর যে মুক্তিযুদ্ধ ইতিহাস সেটা ম্লান হয়ে গেছে এবং মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং এই জায়গাটায় আজকে 24 সাল পর্যন্ত যেখানে নিয়ে আসছে, এই বাচ্চাগুলাই কিন্তু আজকে 24 বছর 25 বছরের যুবক, তাদের ভিতরে যে রেখাপাত করছে এই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা সম্পর্কে, এটা আগামী 50 বছর আপনি চেঞ্জ করতে পারবেন না। কারণ জেনারেশন টু জেনারেশনটা বহন করতে হবে। এরা বিয়ে শাদী করবে, এদের সন্তান দেবে, যখন বলবেন আমরা ওই স্বাধীনতা পড়ছি, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ছি, দ্যাট ইজ রং। এই জায়গাটায় শেখ হাসিনা অর্থাৎ 53 বছরের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটাকে আমি মনে করি উনি ম্লান করে দিয়েছে, এবং অল্প সময় নতুন অধ্যায় যুক্ত হবে পাঠ্য বইয়ে, এটা আমার ধারণা। শরীফ ভাই, আপনি তো রাজনীতি করেন, তো আওয়ামী লীগের এই পতন থেকে আসলে রাজনীতিবিদদের কি শিক্ষা নেওয়ার আছে? আওয়ামী লীগের এই পতনের পেছনে সবথেকে বড় কারণ আওয়ামী লীগ নিজেই। দেশকে রাজনীতি শূন্য করে ফেলার যে অনিবার্য পরিণতি কি হয়, দেশের মানুষের কষ্ট, দুঃখ, বেদনাকে নিয়ে ঠাট্টা মশকরা করলে যে কি পরিণতি হয়, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আপনি কোরমা পোলাও রান্না করলেন কিন্তু খেতে পারলেন না, আপনাকে পালিয়ে যেতে হলো। এই শেখ হাসিনা 2 দিন আগেও তার ধারণা ছিল, এবং আওয়ামী লীগের নেতাদের ধারণা ছিল আগামী 41 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, তারপর সেটি তারা 60 সাল পর্যন্ত নিয়ে যাবে, অর্থাৎ অনন্তকাল তারা ক্ষমতায় থাকবে। আপনি যেখানে অবস্থান করছেন তার আশপাশের যে খবর রাখছেন না, মানুষের অভাব নিয়ে, মানুষের কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে কথা হচ্ছে, দুর্নীতি নিয়ে। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে দম্ভের সাথে, গর্বের সাথে বলছেন আমার কাজের লোকের ও তো 400 কোটি টাকার মালিক। একজন সাংবাদিক জিজ্ঞেস করার সাহস হলো না যে আপনার কাজের লোক 400 কোটি টাকার মালিক, এটি কি আপনার জ্ঞাতসারে হয়েছে নাকি অজ্ঞাতে হয়েছে? আপনি কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন নাকি নেন নাই? এবং এই কথাটা বলার পরে আপনি কত টাকার মালিক, আপনি কত টাকা
হয়তো সেটি বলা যেত না, কিন্তু এই যে প্রশ্নটা, এবং তার কয়েক ঘন্টা পরে সেই লোক নির্বিঘ্নে দেশের বাইরে চলে গেল। আপনি জিনিসপত্রের দাম বেড়েছে, আপনার প্রধানমন্ত্রী বলছেন কাঁঠাল দিয়ে আমসত্ত্ব বানিয়ে খান। অর্থাৎ মানুষকে নিয়ে যে ঠাট্টা মশকরা, এবং এই পরিণতির জন্য আওয়ামী লীগ কেন দায়ী? রাজনৈতিকভাবে শেখ হাসিনা গত 15 বছরে নানা ছলা কলা কৌশলে তারকে দলটিকে ক্ষমতায় রেখেছে, কিন্তু এই 15 বছরে দলটাকে উনি শেষ করে দিয়েছেন। ওনার দলের মধ্যে চাটুকাররা, ওনার দলের মধ্যে বিত্তবানরা কোনোদিন রাজনীতি করে নেই। ঢাকার উত্তরের মেয়র আতিকুল ইসলাম, আমি আওয়ামী লীগের, যদি কেউ এই অনুষ্ঠানটি দেখে থাকেন আমি তাদের কাছে জিজ্ঞেস করি, আতিকুল ইসলাম আওয়ামী লীগের কোন জায়গায়, কোন দায়িত্বে, কোন জায়গায় মিছিলে কবে ছিল? তাকে এনে আপনি মেয়র বানিয়ে দিলেন, মেয়র বানিয়ে দিলেন। যুবলীগের চেয়ারম্যান পরশ, তিনি যুবলীগের কোন জায়গাটায় ছিলেন, কোথায় ছিলেন? তাকে এনে আপনি যুবলীগের চেয়ারম্যান করে দিলেন। আপনি এই রকমের একের পর এক, হাজী সেলিমের ছেলে লালবাগে, মোস্তফা জালাল মহিউদ্দিন, একেবারে বাই বর্ন পলিটিশিয়ান, ছাত্র রাজনীতি করেছেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার। আপনি সেখানে তাকে নমিনেশন দিলেন না, দিলেন হাজী সেলিমের ছেলে। অর্থাৎ আপনি পুরো রাজনীতিটাকে দুর্বৃত্তদের হাতে, কর্পোরেট পুঁজির হাতে এবং অরাজনৈতিক ব্যক্তিদের হাতে দিয়ে দিলেন। কেন? আপনি ভেবেছেন যে আমি আঙ্গুল নাড়াবো আর বাংলাদেশ আমার পেছনে নড়বে। আওয়ামী লীগের এই দুরবস্থার জন্য আওয়ামী লীগ যে রাজনীতির থেকে সরে গিয়েছিল, আওয়ামী লীগ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল এই দেশের মানুষকে 2008 সালের নির্বাচনের আগে, আপনার খেয়াল আছে দিন বদলের কথা তারা বলেছিল, কিন্তু তারা আইনের শাসন থেকে শুরু করে তারা একদিকে আয়নাঘর বানিয়েছে, তারা একদিকে ওই যে তাসের ঘর বানিয়েছে এবং নিজের পায়ে কুড়াল মেরেছে। অস্বীকার করা যাবে না, এখনো দেশের 30-35% মানুষ আওয়ামী লীগের সমর্থক। কিন্তু এই যে সমর্থকদের মধ্যে তিনি শুধু চলে যাননি, তিনি আওয়ামী লীগের অনেক নিরীহ কর্মী, আমি কিন্তু এখনো মনে করি যে আওয়ামী লীগের সমস্ত কর্মীরা যে গত 15 বছরের অত্যাচার, লুটপাট, দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন, আয়নাঘর, আয়নাবাজি তার সাথে যুক্ত, এর মধ্যে অনেক ভালো মানুষ আছে, তারা আক্রান্ত হচ্ছে। এই বিক্ষোভে আমি অনেকের খবর জানি, আওয়ামী লীগের নেতা, তাদের সন্তানরা এটা যুক্ত হয়েছে। তারা ওই যে পাপের ফলটা এখন তাদেরকে ভোগ করতে হচ্ছে। অর্থাৎ তিনি শুধু পালিয়েই যাননি, তার দলটিতে এখনো যারা আওয়ামী লীগের রাজনীতি করতে চান এবং আওয়ামী লীগ করা অপরাধের কিছু না, তাকে বিনা বিচারে যে কেউকে আপনি আক্রমণ করেন সেটা অপরাধ, এবং সেটি হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন জাতীয় নেতা ময়লার গাড়িতে লাথি মেরেছেন, এই জন্য তার বিরুদ্ধে মামলা, সেটি নিন্দনীয় ছিল। একইভাবে নিরীহ কেউকে যদি আপনি আক্রান্ত করেন, নিন্দনীয়। আমি মনে করি যে আওয়ামী লীগের আজকের এই যে পরিণতি, এইটার জন্য শেখ হাসিনা নিজে দায়ী। তিনি তার দলটাকে একেবারে খাদের কিনারে শুধু নিয়ে দাঁড় করান নাই, নিজে খাদে পড়েছেন এবং পুরো দলটিকে নিয়ে খাদের মধ্যে পড়েছেন। রাজীব ভাই, সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে ভারতের অনেক গণমাধ্যম আপনার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে বলে তারা সংবাদ প্রকাশ করছে, যে যার সাথে অনেকটাই মানে মিল নেই বাস্তবতার সাথে। এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেছেন যে এটা সংখ্যালঘুদের উস্কে দিয়ে বাংলাদেশের দাঙ্গা বাঁধানোর একটা ভারতীয় পায়তারা বলে তারা অভিযোগ করছেন। তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং সহ-আলোচক। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের দেশে কতগুলো জিনিস ট্রেডিশনালি চলে আসতেছে ইন দ্য নেম অফ পলিটিক্স। যেমন বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, একটা ফালতু বিতর্ক। আমরা বাংলাদেশি, ভেরি সিম্পল। দেন আসেন স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, একটা ফালতু বিভাজন। 53 বছর পরে স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি বলতে কিছু নাই। তারপর আসেন সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ। যে যত বলুক, পৃথিবীর যে দেশ যা বলুক, আমরা তো কোনোদিন ফিল করি নাই যে আমরা বাংলাদেশে হিন্দু, মুসলিম বা ওই পরিবার হিন্দু, ওই দিক দিয়ে হাঁটা যাবে না, এই আমরা ফিল করিনি। আমি ব্যক্তিগত, আমি আশা করি উনিও ফিল করেন নাই, আমি দেখি নাই। এখন আপনি আসেন, বাংলাদেশে হিন্দু মুসলমান সব থাকে একসাথে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। এখন আওয়ামী লীগ করেন, উনি একটা ছাত্র ইউনিয়ন করেন বা একটা দল করেন, ওনার দলে তো হিন্দু আছে। ফর এক্সাম্পল, আওয়ামী লীগে হিন্দু আছে, বিএনপিতে হিন্দু আছে, পুলিশেও হিন্দু আছে। এবং আন্দোলনের সময় দেখলাম আল জাজিরা একটা রিপোর্ট করছে কি, এই ছাত্রদের মধ্যে একটা হিন্দু ছাত্র মারা গেছে, এবং আর যারা গুলি চালাইছে পুলিশের, তাদের ভিতরে একজন হিন্দু পুলিশ মারা গেছে। তাহলে এই যে হিন্দু পুলিশ মারা গেছে, সেটা কি সংখ্যালঘুর উপরে আঘাত? আর ওই যে আন্দোলন করতে গেছে মুসলমান অন্যান্য ছাত্রদের সাথে এই কোটা বৈষম্যের নামে, সে মারা গেছে, ওই হিন্দুটার নাম নাই, কিন্তু পুলিশ যে মারা গেছে কি মানে কি বলে, সংখ্যালঘু হয়ে যাবে? নো।
বাংলাদেশি আমরা সবাই, আন্দোলনের পক্ষে তারাও আছে। এই যে ছাত্রগুলো আন্দোলন করে তার ভিতরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান তারাও আছে। আজকে এখন হিন্দু একটা মারা গেলেই আপনি যদি বলেন এইটা, এখন পিনাকি কি ভট্টাচার্য মানে কি ওভারসিজি করে, সে যদি এসে দেশে মারা যায়, আমার তো মনে হয় না কেউ কোনোখানতে আমরা শুনবো সংখ্যালঘুর আঘাত। এই প্রপাগান্ডাটা কেন? ইভেন আপনি বললেন ইভেন আপনি যদি গয়েশ্বর রায় মারা যায় এরকম গুলিতে, বলবে কিনা আমার সন্দেহ আছে। এই প্রপাগান্ডাটা এটা হইল শেখ হাসিনা। শুনেন একটা কথা, যারা ষড়যন্ত্রকারী, যারা যখন কি বলে ডিক্টেটর হয়ে যায়, ডিক্টেটর কিন্তু দুইটা পদ্ধতির টিকে থাকে, একটা হলো জুলুম আর একটা হলো ষড়যন্ত্র। জুলুমটা তোমরা সবাই টের পাইছে দেশে কি করছে, আর ষড়যন্ত্র উনি দেশ থেকে চলে গেছেন, ষড়যন্ত্র রেখে গেছেন যতক্ষণ চালাইতে পারেন। আবার ওভারসিজ গিয়েও কিন্তু সে ষড়যন্ত্র করতেছেন। এখন তার শুভাকাঙ্ক্ষী কি কেউ নাই? নিশ্চয়ই আছে। সেই শুভাকাঙ্ক্ষীরা এটা উত্থাপন করছেন এবং এটা খাচ্ছে না। কারণ আজকে ডক্টর ইউনূস এটা কন্ডেম করে দিয়েছেন একেবারে। উনি পরিষ্কার বলে দিচ্ছেন যে বাংলাদেশে কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নাই। আমি তার সাথে একমত। আমরা সবাই বাংলাদেশি, এক আইনে সবাই, আসলে তো এক আইনে চলে, আইন একটাই। হত্যা মামলা বলেন, ক্রিমিনাল, সিআরপিসি, সিপিসি, তারপরে সিভিল কেস সব। শুধু ভিন্নতা কোথায়? আপনি মুসলমান যদি হন, আপনার মুসলিম পার্সোনাল ল আছে, হিন্দুর পার্সোনাল ল আছে, খ্রিস্টান পার্সোনাল ধর্মীয়, ওটা ঠিক আছে, ওটা আদারওয়াইজ কিন্তু এক লতে চলে। এটা অবান্তর কথা। এটা ওই রকম একটা ইস্যু। এই যে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ, এটা কিন্তু আমাদের দেশে এই যে হিন্দু মুসলিম ঐক্য পরিষদ বানাইছে কি সংখ্যালঘুর দাবি পূরণ করুন। দাবি কেন? একটা আইন আছে, আইন মোতাবেক, আজকে ইউনূস সাহেব বলছেন আইন মোতাবেক ক্লেম করবা। তুমি যদি কিছু চাও তাহলে আইন মোতাবেক ক্লেম করবা, না পাইলে বলবা। সুতরাং এইখানে এটা অবান্তর, এটাও এখন আর চলবে না। যদি কেউ চালাইতে চান, আমার কাছে মনে হয় না সুবিধা হবে কিংবা ভালো হবে। আরেকটা কথা যেটা বলি, শেষ করে দিই, জামাত বন্ধ করলেন প্রজ্ঞাপন জারি করে। জামাতের কিন্তু একটা ব্লেম কি, যে এরা রেডিকালিস্ট ইত্যাদি ইত্যাদি বলে। ভালো কথা, পৃথিবীতে সব জায়গায় দিচ্ছি একমাত্র মুসলমানই জঙ্গিবাদ, অথচ এই সরকার 15 বছর ক্ষমতায় থাকতে জঙ্গিবাদ দমন করতে পারেনি। তার মানে ইট ইজ অ্যান ইস্যু। 15 বছর ক্ষমতায় ছিল, মাদক বন্ধ করতে পারেনি, ইট ইজ অ্যান ইস্যু। কারণ মাদকের গডফাদার 2 জন পাওয়া গেছে, একজনের বদুজ্জামান বদি আর একজন মারা গেছে আনার, এরা ছিল গডফাদার। এগুলো ইস্যু, গুম, হত্যা, খুন, এগুলি কি জঙ্গিবাদের মধ্যে পড়ে না? যারা করছে, যদি আপনি ওইভাবে আসেন, এটা যারা করছে জঙ্গিবাদে পড়ে। কিন্তু আমি বলবো, আমি যদি যেহেতু যে স্ট্যান্ড আমি নিছি, তাতে এটা অপরাধ, সে অপরাধের বিচার হবে। আমি জঙ্গিবাদ মানতেই রাজি না। আর এই যে জামাতের রাজনীতি বন্ধ করছেন, এইটা রাজনীতি মানে দলের রাজনীতি ভাবে বন্ধ করা যায় না, বরং আওয়ামী লীগ পালায় গিয়া যে তার কর্ম দ্বারা তার রাজনৈতিক বিলুপ্তি ঘোষণা করে গেলেন আপাতত। শরীফ ভাই, একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিল এবং দেশের মানুষ মনে করে যে এটার, এবং সরকারও বিভিন্ন সময় বলেছে যে ভারত তাদের বন্ধু, তাদেরকে সমর্থন দিচ্ছে। তো এই যে সরকার যেভাবে পতন হলো এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, তো এতে করে আসলে ভারতের কতটা ক্ষতির মুখে পড়লো বাংলাদেশ ভারত সম্পর্ক? ধন্যবাদ। আমি মাঝে মাঝে বলি যে ফুল ফোটে গাছে, পাখি ডাকে, এটা প্রাকৃতিক নিয়মে না। এখন অনেক অ্যাক্টর আছে, লোকাল অ্যাক্টর আছে, রিজিওনাল অ্যাক্টর আছে, ইন্টারন্যাশনাল অ্যাক্টর আছে। তারা তাদের স্বার্থে নানাভাবে নানা জায়গায় তারা তাদের কাজগুলো করে। কেউ কেউ সমর্থন দেয়, কেউ কেউ সমর্থন প্রত্যাহার করে নেয়। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক ব্লাডশেডের মধ্য দিয়েও রেজিম চেঞ্জ করার একটা হিস্ট্রি বিভিন্ন সময় আছে। তো আমাদের এখানে ভারত, বাংলাদেশের যে সাবেক যে সরকারটি ছিল, তার অনেক পারপাস তারা সার্ভ করেছে এবং কখনো কখনো দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অনেক জায়গায় যে প্রশ্নগুলো উঠেছে জনগণের ভেতর থেকে, সেই প্রশ্নের উত্তর তারা দেয়নি, বরং তারা নিজেরা স্বীকার করে নিয়েছে, রাজসাক্ষী হয়েছে। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনিও বলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি তা তাদের মনে রাখতে হবে। জনগণ জানতে চেয়েছিল আপনি কি দিয়েছেন, তিনি সেটা স্বীকার করেননি। অনেক মন্ত্রীরা এসে বলতো যে আমাদেরকে কিন্তু ক্ষমতায় রাখতে হবে, তা না হলে আপনাদের বিপদ হবে, মনে আছে? এবং সেই কথা বলার কারণে তার কয়েকদিন পরেই শেখ হাসিনার ভারত সফরে ওই মন্ত্রীকেও তিনি সফর সঙ্গী করেননি, যদিও প্রধানমন্ত্রীর সফর সঙ্গী দলে পররাষ্ট্রমন্ত্রীর থাকাটা একেবারে অবধারিত। শাস্তি হিসাবে সেই কাজটি তাকে করা হয়েছিল। তবে দেশের মানুষ বিশ্বাস করত সেটি সঠিক। আমাদের এই অঞ্চল ঘিরে ভারতের কতগুলো ইন্টারেস্ট আছে, চীনের ইন্টারেস্ট আছে, আমেরিকারও ইন্টারেস্ট আছে। আমরা হয়তো রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এখন ভারতের বিষয়টা আমাদের চোখের সামনে আসছে।
আমেরিকার যে ইন্টারেস্ট, ইউরোপীয় ইউনিয়নের ইন্টারেস্ট, রাশিয়ার ইন্টারেস্ট, সেই বিষয়গুলো আমাদের মনে আসছে না। তবে আমি মনে করি যে বাংলাদেশে এই বিষয়টিতে নজর রাখা দরকার। আমাদের এখানে আপনার মনে আছে 2007 সালের পরে একটা রাজনীতিতে একটা স্লোগান উঠেছিল -2। রাজনীতি থেকে কয়েকজন সিলেক্টিভ লিডারশিপকে বাইরে দিয়ে দেওয়ার জন্য, বের করে দেওয়ার জন্য একটা প্রবণতা ছিল। ভারত তার স্বার্থে এখানে তার সংবেদনশীলতা দেখাচ্ছে। যে আন্দোলনটা গত কয়েকদিন ধরে হলো, এই আন্দোলনটা নিয়ে ভারতের বক্তব্য ছিল এটি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যখন সে আন্দোলনকারীরা বিজয়ী হলো, তখন ভারতের প্রশাসন এবং ভারতের মিডিয়ার গাত্রদাহ শুরু হয়ে গেল। যারা বাবরি মসজিদ ভাঙার পরে এরা কিন্তু চুপ ছিল। আমি এখনো বলি, ভারতের সমস্ত মুসলমানরা যে, অন্যান্য ধর্মের মানুষ যে খুব আরামে আছে, বিষয়টি সেরকমের না। ভারতের নিম্ন স্তরের হিন্দুরা যে খুব আনন্দে আছে, বিষয়টি সেরকমের না। ভারতের যারা এখন শাসক গোষ্ঠী, তারাও একটা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। তারা বাংলাদেশের যে পট পরিবর্তনের জন্য তারা অনেকটা শঙ্কিত হচ্ছে, সেই ধরনের একটি ফ্যাসিস্ট সরকার ভারতেও ক্ষমতায় আছে, যারা মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, যারা দিল্লিতে মুসলিম যে অধ্যুষিত এলাকাগুলিতে সেখানে রায়ট লাগিয়ে দিয়েছে। আমি তার বিরুদ্ধে আপনাদেরকে এটাও আমি মনে করিয়ে দিব যে ভারতের মিডিয়াগুলো, মিডিয়ার একটি বড় অংশ এই বিষয়টিকে যেমন পুঁজি করছে, এটি সত্য। আবার এই আন্দোলনের সময় ভারতের পশ্চিমবঙ্গের বামপন্থী ছাত্র সংগঠনগুলো সমর্থন দিয়েছে, তারা মিছিল করেছে, তারা দেয়ালে লিখেছে এবং পুলিশের সাথে তার জন্য তাদেরকে মারামারি করতে হয়েছে। আর শেখ হাসিনা, যাকে টাঙ্গাইলের শাড়ি পাঠিয়েছেন, বিভিন্ন সময় হাড়ি ভাঙ্গা আম পাঠিয়েছেন, ইলিশ মাছ পাঠিয়েছেন, মমতা দিদি তিনিও কিন্তু সমর্থন দিয়েছেন। তবে আমি যেটা মনে করি যে এখানকারও শুভবোধের মানুষ, ওপারের শুভবোধের মানুষ, তারা কখনো কখনো একটা জায়গায় এসে দাঁড়ায়। আমি ভারতের সবাইকে আমি শত্রু করব না। যারা বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করছেন, তাদের মধ্যে একটা অসৎ উদ্দেশ্য আছে। একই সাথে ভারতের যারা এই আন্দোলনের সাথে এবং এই ধরনের প্রতিক্রিয়ায় জনগণের পাশে যারা দাঁড়ান, তাদেরকেও যেন আমরা একেবারে এক কাতারে ফেলে তাদেরকে আমি সমালোচনা না করি। আর বাংলাদেশকে ঘিরে আমি যেটুকু বললাম, শুধু ভারত নয়, বাংলাদেশকে ঘিরে ইন্টারন্যাশনাল অ্যাক্টর যারা, তাদের নানা রকমের ইন্টারেস্ট আছে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। এবং আমি অনুমান করি যে বাংলাদেশে তারা যে হাত গুটিয়ে চলে যাবে, নাক ঢুকানোর চেষ্টা করবে না, আমি সেটি বিশ্বাস করি না। সেই কারণে আন্দোলনরত এবং বাংলাদেশের সমস্ত মানুষকে সমস্ত পক্ষ সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে, যাতে এখানে জনগণের ভাগ্য নিয়ে, সেটি ভারত হোক, সেটি রাশিয়া হোক, চীন হোক, আমেরিকা হোক, স্বল্প অথবা দীর্ঘমেয়াদে কোনো রকমের ষড়যন্ত্র করতে না পারে। আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে আমরা যদি ভারতের কূটনীতিক অবস্থাটা দেখি বা ভারতের সাথে তার প্রতিবেশীদের সম্পর্কটা দেখি প্রতিবেশীদের সাথে, সেখানে আপনি যদি মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, সবশেষ শুধু বাংলাদেশ ছিল যেখানে ভারতের সমর্থিত সরকার ছিল। তো এখন সেটাও নেই। তো ভারতের কূটনৈতিক অবস্থাটা নিয়ে কি প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা, আসলে কেন তাদের এই অবস্থা? ধন্যবাদ আপনাকে। আসলে এক একটা দেশের প্রেক্ষাপট তো এক এক রকম। কিন্তু যে কথাটা বাংলাদেশ নিয়ে বললেন, ওইদিকে আমরা যদি দেখি নেপাল, শ্রীলঙ্কা, মোটামুটি কারোর সাথে ভালো সম্পর্ক আমরা দেখি না ভারতের সাথে, মানে কাগজে পত্রে যেভাবে আসে। তারপরে কিন্তু তারা ডিপ্লোম্যাটিক কর্মকাণ্ড চালাচ্ছে। কতটা সাকসেস নয়, সেটা যার যার নীতি তাদের কাছে। কিন্তু যে আমাদের দেশের কথাটা যে বললেন, সেটা কি দলের সাথে সম্পর্ক রাখতে গিয়ে কি মানে সেটাই বলছি, ওখানেও দেখা গেছে যে দলের সাথেই সম্পর্ক, মানে দলের সাথে এবং ইভেন্চুয়ালি গিয়ে পৌঁছায় ব্যক্তির সাথে, এরকম একটা জায়গায়। আজকে যদি আমরা বাংলাদেশের সাথে সম্পর্কটা চিন্তা করি ভারতের, তাহলে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কটা ছিল, আমরা আওয়ামী লীগের বলবো সেটাও সমীচীন না। সব সে গিয়ে দাঁড়াইলো একজন ব্যক্তির সাথে। এবং এই একজন ব্যক্তি যে গত 15 বছর যাবৎ বেপরোয়া হয়ে উঠছে, সেটা কিন্তু তাদের রিডিংয়ে থাকা উচিত ছিল। এবং টাইম টু টাইম যখন বলে যে আমরা গত নির্বাচনটা যদি দেখি, আমেরিকা এসে কী বলছে, আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। এই কথাটা কিন্তু কোনো অপরাধ নয়, এটা একটা সিম্পল, একটা যদি আপনি খুব সহজ সরলভাবে নেন, এটা সবাই চাইতেই পারে। আবার কোনো কোনো দেশ বলছে এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। চায়না তো শেষ পর্যন্ত আমাদের সংবিধান কি সমর্থন করে বসলো, ইভেন রাশিয়া। তো এই যে বিষয়গুলা, তখন ওই সংবিধানকে সমর্থন করার মানে হচ্ছে যেভাবে খুশি সেভাবে হাসিনাই থাকুক, এবং যার বদৌলতে
আগে রেজাল্ট ট্রান্সপারেন্ট বক্সের মধ্যে রাইখে গত 3টা নির্বাচন যে হয়েছে 14, 18 এবং 24, তাতে কিন্তু প্রধানমন্ত্রীর পদ ছিল ফিক্সড এবং একজন ব্যক্তির জন্য, নট দ্যাট সেকেন্ড কোনো ব্যক্তি আসবে। তো এই পলিসিটা সঠিক ছিল না এবং আস্তে আস্তে কী করছে এই জুলুমবাজ এবং তাকে তাকে কি বলে ডিক্টেটর হয়েছে। ডিক্টেটর হয় কিছে সে কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। এবং আমাদের একটা বাজে থিওরি আছে, ভুল থিওরি, আমি জানি না, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্রে এই ডিপ্লোম্যাটিক ওয়ার্ড নাই, এটা হয় না। হতে পারে সবার সাথে আমার ডিপ্লোম্যাটিক রিলেশন, সেটা কেমন সেটা আলাদা কথা। এখন বাংলাদেশের যে শেখ হাসিনা, উনি বঙ্গবন্ধুর আমল থেকে নাকি এটা চালাই আসতেছেন, আস্তে আস্তে কোথায় গেছেন, উনি সকলের সাথে বন্ধুত্ব রাখছেন, শত্রুতা রাখছেন একমাত্র দেশের জনগণের সাথে। এবং জনগণের শত্রুতা এমন পর্যায়ে গেছে যে আর কোনোভাবে কেউ তাকে সামাল দিতে পারেনি। কাজেই ভারতের উচিত হবে, ভারত ইজ টু টেক এ লেসন ফ্রম ইট, যে our relation should not be maintained with one individual or with one party. Rather, our diplomacy should be, or we should be connected with the people to people contact হইতে হবে মারাত্মকভাবে। এবং আপনি সরকারের সাথে অবশ্যই কাজ করবেন, তার সাথে জনগণের মাইন্ডটা কি, সেই জনগণের মাইন্ডের সাথে সরকার এক আছে কিনা, কিংবা তাকে প্রপারলি অ্যাডভাইস করবেন যে তোমরা ঐক্যমত্যে আসো। তারপরেও কেন আপনার তো এজেন্ডা 10টা থাকতে পারে, 10টার ভিতরে দেখা গেলো জনগণ এবং সরকার 3টে একমত হয়েছে, 3টে করে যায়। আস্তে আমার কথা হলো এটাকে বলে ওই যে ভারতকে কি দিয়ে আসছি চুক্তিপত্র সম্পর্কে জানতে পারবে না, দিস ইজ নট ফেয়ার, দিস ইজ কোনোভাবে। এবং আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন কোনো এক জায়গায়, যে বলছে যে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিছে, তাতে ভারতের সম্পর্কের সাথে কোনো টানা পড়বেন কি। উনি জবাব দিলেন যে না, এটা পড়ার কোনো কারণ নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আপনি যদি মনে করেন যে জনগণের হিসাব করেন, জনগণের কাছে, জনগণ থেকে শতভাগ বিচ্ছিন্ন এবং জনগণের কাছে ঘৃণিত ব্যক্তির নাম উনি। এখন সে যদি ওখানে শেল্টার পায় লম্বা সময়ের জন্য, তাহলে মনে করেন একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তেও পারে। সেটা যে ডিপ্লোম্যাটিক রিলেশনে হ্যাম্পার হবে তা না, কিন্তু আমার কথাতে আমি ইমপ্রেশনটা নেব কেন? আপনারা বলছিলেন যে ওনার ঔদ্ধত্য, এটা কি ভারতের আশ করার জন্যই কি এরকম হয়েছে কি না? এটা তো যেমন ধরেন এবারে নির্বাচনে ওবায়দুল কাদের সাহেব বলছে ভারত ছিল বলেই আমরা ক্ষমতায় আসি, শুরু করব। আচ্ছা, এবং বলছে ওই যে উনি বললো স্বামী স্ত্রীর সম্পর্ক, এইটা বলার পর তখন তো মনে হয় এই শব্দগুলা ইন্ডিয়ার জন্য ক্ষতিকর হয়েছে, এই শব্দে ইন্ডিয়াও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গাটায় এই সরকার, মানে পতিত সরকার নিয়েছে, এবং আমার মনে ইন্ডিয়া তার জায়গা দেওয়াটা ইন্ডিয়ার জন্য ক্ষতিকরই হবে। আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইদানিং একটা বিপ্লবের পরে প্রতি বিপ্লব একটা শব্দ বেশ আলোচিত হচ্ছে, তো এটা আসলেই মানে কেন আলোচিত হচ্ছে বা এর পিছনে কারণটা কি? ধন্যবাদ। আমার ব্যক্তিগত ধারণাটা আমি আপনাকে বলি। আমরা এটা সোশ্যাল মিডিয়া অন্যান্য জায়গায় দেখছি। আমি এই জায়গাটা দুই ভাগে প্রতিক্রিয়াটা দেখানোর অনুরোধ করব। প্রথমত, আমাদের যারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, আমি তাদের কাছে অনুরোধ করব যে তাদের যে কাজগুলো, স্পেসিফিক যে কাজগুলো, সেটার মধ্যে তাদের থাকার জন্য। জনগণ যে পরিবর্তনটা এনেছে, সেই পরিবর্তনটা আমার ধারণা সে তার রক্ত দিয়ে হলে এই পরিবর্তনটাকে ধরে রাখবে। সে চেষ্টা করবে এটিকে, এই বিজয়টা যাতে হাতছাড়া না হয়ে যায়। দেশের ভেতর এবং বাইরের থেকে যদি কোনো ষড়যন্ত্র হয়, জনগণ সেটিকে প্রতিরোধ করবে। আমরা এই তত্ত্বর মধ্যে গিয়ে আমাদের যে বেসিক কাজটা, সেই কাজটার থেকে সরকার যেন বিচ্যুত না হয়ে যায়। আমার ধারণা এরকমের একটা পরিস্থিতিতে একটা পতিত স্বৈরাচার এক সপ্তাহের মধ্যে ঘুরে দাঁড়াবে, দেশের মানুষের এতটা পরিবর্তন হয়নি। তাদেরকে সাধারণ মানুষ, আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদেরকে বাদ দিলাম, একেবারে সাধারণ মানুষ, যে নারী কখনো ঘর এবং রান্নাঘরের বাইরে যান না, যে মানুষটা অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে কোনো কিছুর মধ্যে যান না, সেই মানুষটাও এই পরিবর্তনের পরে এই অবস্থায় তারা ফিরে আসবে এবং সেটাকে ওন করবে, চুপ করে দেখবে, আমি এটি বিশ্বাস করি না। আমি মনে করি যে এই ধরনের কতগুলো রাজনীতিতে কতগুলো ইস্যু থাকতে হয় রিয়াকশান দেখানোর জন্য। আমার ধারণা যে আওয়ামী লীগ 15ই আগস্ট ইস্যুটাকে কেন্দ্র করে, কারণ আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনাকে তারা যেভাবে উপস্থাপন করেছে, 5ই আগস্ট তিনি তার সেই যে ভিত্তিটা, সেটি একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছেন। সুতরাং এখন আর তাকে কেন্দ্র করে ওই আবেগের জায়গা, ওই ইমোশনের জায়গাটা ক্রিয়েট করা সম্ভব না। সেই কারণে তারা যদি পলিটিক্স যেহেতু করেন, আমার ধারণা যে
15ই আগস্টকে সামনে রেখে ওই ইমোশনটাকে ব্যবহার করে তারা রিঅর্গানাইজড হওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই ধরনের একটা এই পরিস্থিতিতে হ্যাঁ কোনো ষড়যন্ত্র চক্রান্ত এগুলো করতে পারেন, কিন্তু ঢাকার রাস্তায় নেমে তারা ক্ষমতা পুনর্দখলের চেষ্টা করবেন, এতটা বোকা তাদেরকে আমি মনে করি না। এই কাজটি যদি তারা রাজনীতি বুঝে থাকেন সেটি করবেন না, কারণ বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত তাদের উপরে যে ক্ষোভের জায়গাটা আছে এটি অ্যালাউ করবে না। আমি এই জায়গাটায় ওই কথাটি বলতে চাই যে আমরা আমাদের কাজগুলোকে যেন এইটার পেছনে দৌড়াতে গিয়ে আমাদের আসল কাজটা যাতে আমরা ভুলে না যাই, আমরা হারিয়ে না ফেলি, কারণ আমাদের সময়টা খুব কম, মাত্র শুরু করেছি। সেই কারণে আমি সবসময় বলি যে তাদের কাছে এই মুহূর্তে আমরা অনেক কিছু আশা করি না, যেহেতু নতুন শুরু করেছে। তবে শেষ করে দেব এই জায়গাটায়, আমাদের পলিটিক্সের একটা পুরনো শব্দ আছে, ষড়যন্ত্র তত্ত্ব। সমস্ত ব্যর্থতা আপনার কাঁধে দেওয়ার জন্য আমি অতীতকে টেনে নিয়ে আসি, এটি আমরা শুনতে শুনতে অভ্যস্ত, কান বধির হয়ে যাওয়ার মতো। আমি যারা দায়িত্ব নিয়েছেন বা আমাদের সোসাইটিতে আমরা সবকিছু পতিত স্বৈরাচারের এটার জন্য দায়ী সেটি বলা যাবে না, কারণ ইতিমধ্যে মানুষের মেধা, মনন, রুচি, বোধ অনেক পরিবর্তন হয়েছে। আপনার রাজীব ভাই আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে আপনারা দুজনেই বলছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন বা সবাই দেখেছে, তো দেশে থাকলে আসলে ওনার কি হতো যদি পালিয়ে না যেত? সেটা আমি তো বলতে পারবো যে না, ধরনের গণ আন্দোলন তবে সেই অর্থ হয়েছে। সেটাও হ্যাঁ সেটাও বলি। সেটাও আমি পশ্চিমবঙ্গের একটা টেলিভিশনের ইন্টারভিউ দেখছি, সে কারণে আপনার ওই জয় সাহেব বক্তব্য রাখতেছিলেন, সেখানে জয়কে প্রশ্ন করতেছে, নানান প্রশ্নের প্রতি শুরু করে বলুন না শেষের দিকে, নানান প্রশ্নের সবশেষে আপনার মা ওখানে থাকলে কি হতো, তো সে ইতস্ত করতে যে পিটিএ মেরে ফেলতো বলতেছেন আপনি কি বলতেছেন আপনার মা থাকলে সে পিটিএ মেরে ফেলতো? জয় নিজে বলছে হ্যাঁ আমার মা থাকলে হয়তো তাকে পিটিএ মেরে ফেলতো, এটা তার বক্তব্য। আমি সেটাই, সন্তানের ফিলিং যখন এরকম হয়, সন্তান তো ভুক্তভোগী না, সে তো নরম তুলতুলে জায়গায় ছিল, আলালের ঘরের দুলাল, তার রিয়াকশনেই ঘরে বসে, আর আমরা বাইরে বসে তো দেখছি কি হতে পারতো। সুতরাং ওনার সাথে আমি শেষ করে দিই এক কথা বলে, এই যে এটার তো এই যে জয়ের যে ফিলিংস আপনি যেটা বললেন, এই জন্য আসলে এই পরিস্থিতি তৈরি কে করলো? সে তো বললামই, সেই টোটাল পরিস্থিতির জন্য দায়ী শেখ হাসিনা নিজে, যেটা উনি বললেন, আমরা বলি পত্রিকা অন্তরে আসে সব, টোটাল সিচুয়েশনের জন্য দায়ী সে নিজে। আমি একমাত্র দিচ্ছি এবারের আন্দোলনে নারী, এত সংখ্যক নারীর যে অংশগ্রহণ, মা বুকে কোলে বাচ্চা নিয়ে আসছে, তার মানে কি পরিমাণ ক্ষোভ। এবং এই চেঞ্জটা যেটা উনি বলছেন, যে চেঞ্জটা আসছে, ইট হ্যাজ গিভেন বার্থ টু এ নিউ বাংলাদেশ। সো এই যে নতুন বাংলাদেশটা হয়েছে, সেটাকে ধরে রাখতে হবে, সেটা সবার ধরে ধরতে হবে, এবং আমাদের জনগণের পক্ষ থেকে থাকবে কোঅপারেশন নতুন সরকারের প্রতি, আর সরকারের থাকতে হবে শুধুই স্বচ্ছ, এবং স্বচ্ছতাই তাদেরকে লক্ষ্যে পৌঁছে দিবে। আমরা একেবারে শেষ পর্যন্ত আপনার কাছে জানতে যাবো, যেটা সেটা হচ্ছে আজকে নতুন গভর্নর নিয়োগ হয়েছে এবং তিনি হচ্ছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। তো নতুন গভর্নরের কাছে আপনাদের প্রত্যাশা কি, বা যে ধরনের মূল্যস্ফীতি হচ্ছে বা রিজার্ভের যে অবস্থা, তাতে আগামী দিনে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? প্রথম জায়গাটা হচ্ছে যে ক্ষমতার বাইরে থাকার সময়ে অনুভূতি একরকম, এবং দায়িত্ব নেওয়ার পরে তিনি হয়তো বুঝতে পারবেন যে তার চ্যালেঞ্জগুলো। আমরা আর্থিক খাতে গত 15 বছর এবং যে বিশাল ক্ষত তৈরি হয়েছে, আপনি চাইলেই রাতারাতি এটি দূর করে ফেলতে পারবে এটি আমি মনে করি না। তবে আমরা দেখতে চাই যে তাদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, তারা সমস্ত ঘটনার ব্যর্থতাটা এমন স্বীকার করবে এবং চ্যালেঞ্জগুলো মানুষের কাছে জানাবে। সমস্ত ব্যর্থতা যেন অন্যের কাঁধে চাপিয়ে দেওয়ার প্রবণতা না থাকে, এবং এই জায়গাটায় আমাদের যে প্রত্যাশার থেকে এই পরিবর্তনটা এসেছে, এবং এই প্রত্যাশার মধ্যে আর্থিক খাত সংস্কারের একটা বড় টার্গেট আশা আমাদের ছিল। তবে আপনি রাষ্ট্রীয় পলিসির সহযোগিতা ছাড়া শুধু একজন গভর্নরের পক্ষে অনেক কিছু করা সম্ভব না। তবে ব্যক্তিগতভাবে তিনি দেখাতে পারেন যে তিনি আন্তরিক, তিনি চেষ্টা করছেন। আমরা যদি ওটুকু দেখি তাতে আমি সন্তুষ্ট হব। জি, রাজীব ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে জুলাই খাদ্য মূল্যস্ফীতি 14% উপরে গিয়ে দাঁড়িয়েছে, এটা 13 বছরের মধ্যে সর্বোচ্চ হয়ে দাঁড়িয়েছে। তো এইখান থেকে আসলেই ক্রয় ক্ষমতা বা মূল্যস্ফীতি কমানোর জন্য মানুষ কি করে? দেখুন, এটা তো আসলে নাম্বার ওয়ান, আমি তো অর্থনীতিবিদ না,
তবে অ্যাট এ গ্লান্স যেটা আমি বলতে পারি যে এটা তো ঘুরে ফিরে তো মেইনলি অর্থনৈতিক খাতটা আমাদের যেটা জায়গাটা, সেখানে যদি আপনি আসেন, আমরা ইতিমধ্যে দেখছি যেহেতু একটা রিজিম চেঞ্জ হয়ে গেছে, মানুষ আস্থা ফেরত আসছে ইউনূস সাহেবের উপরে, ফরেন রেমিটেন্স অলরেডি বাড়তে শুরু করছে, এবং ব্যক্তি ইউনূস এমন একটা জায়গায় আছেন বিশ্বের মধ্যে, আমার কাছে মনে হয় আমাদের যদি গার্মেন্টসের কোটা কমে গিয়েও থাকে সেটা ইচ্ছা হলে রিগেইন করতে পারবেন, প্লাস এক্সটেন্ড করতে পারবেন, এইটুক ফেইট তার উপরে আমাদের আছে। 3 নম্বর, ফরেন এইড যদি চায় ইউনূস সাহেবের মতো লোক, আমার কাছে মনে হয় ফরেন এইড দেওয়ার লোক কিন্তু চায়না রাশিয়া না, সেটা আমরা আমেরিকা ইউরোপ ব্লক, সেখান থেকে সে ফরেন এইডও পাবেন। সেখান থেকে আমাদের কাছে মনে হয় যদি উনি আন্তরিক হন, সিনসিয়ার হন, এটা রিকভার আমরা কিছু যে করতে পারবো না তা না। পাশাপাশি ব্যাংকের সংস্কারটা খুব জরুরি। কিভাবে আপনার ওই যে সমস্ত এই যে $1 বিলিয়ন পাচার বা এই দুর্নীতির খাতে আপনাকে স্বচ্ছতার সাথে কঠিনভাবে হাত দিতে হবে। আপনি হাত দিলে এখনও অনেক কিছু পাওয়া যাবে। এই দেশে এক্সিস্টিং কিছু লোক আছে এখনো বড় বড় কর্পোরেট, ইচ্ছা করলে আপনি যদি ধরতে পারেন আপনি পাবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।